রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার মামলায় সোহেল রানা ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত। আগামীকাল থেকে শুরু হচ্ছে আলোচিত এই মামলার সাক্ষ্য গ্রহণ। আরও থাকছে সাদিয়া হক মৌয়ের প্রতিবেদনে। সোমবার সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আনা হয় চাঞ্চল্যকর রামিসা হত্যাকাণ্ডের আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে। পরে পুলিশের কড়া নিরাপত্তায় তাদের এজলাসে তোলা হয়। অভিযোগ গঠনের শুনানিতে প্রথম রাষ্ট্রপক্ষের বিশেষ পাবলিক প্রসিকিউটর আদালতে রামিসার সাথে ঘটা নৃশংস ঘটনার বর্ণনা তুলে ধরে অভিযোগ গঠনের আবেদন জানান। এ সময় আসামি পক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আসামিদের নির্দোষ দাবি করেন। পরে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক। বিচার কার্য শুরু হইলে একটানা প্রতি কার্যদিবসে বিচার কার্য সম্পন্ন করাইবার জন্য পরিচালিত করতে হবে। তখন মাননীয় ট্রাইব্যুনাল এই সাবমিশনে সন্তুষ্ট হয়ে আগামীকাল রাষ্ট্রপক্ষে সাক্ষী উপস্থাপনের জন্য নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে, এবং একই সাথে আগামীকাল থেকে এই মামলার সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া একটানা চলিতে থাকিবে। এদিকে আসামি নিজেকে বাঁচানোর উদ্দেশ্যে বিভিন্ন সময় নানান জনকে জড়িয়ে বিভ্রান্তিমূলক বক্তব্য দিচ্ছেন বলে জানান পাবলিক প্রসিকিউটর। আমাদের নারী শিশু নির্যাতন দমন আইনের 9(2) এবং 30 এবং দণ্ডবিধির 201 ধারায় তাদের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। আসামিরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথা বলে আদালত থেকে অনুকম্পা পাওয়ার জন্য এবং মামলার গতিবিধিকে ভিন্ন জায়গাতে প্রবাহিত করার জন্য অনেক সময় আসামিরা কিছু বলতে চায়, কিন্তু এটা দর্শব্যের বিষয় নয়। আসামিকে পক্ষের আইনজীবীরা এই ধরনের যে স্টেট ডিফেন্স ছিলেন তিনি এই ধরনের কোনো বক্তব্য উপস্থাপন করেন নাই। এই মামলায় রামিসার বাবা, মা, বোন, চাচা, চাচি, প্রতিবেশী ও পুলিশের 6 সদস্যের 18 জনের সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে, যা আগামীকালকে থেকে শুরু হবে। শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের আইনে 29 কার্যদিবসের মধ্যেই এই মামলার নিষ্পত্তি করার বাধ্যবাধকতা রয়েছে। সাদিয়া হক মৌ, মাই টিভি, ঢাকা। রাজধানীর মগবাজারে 8 দিন হাসপাতালের পোস্ট ডেলিভারি অপারেটিভ ওয়ার্ডে 6 নবজাতকের মৃত্যুর বিষয়ে তাদের মায়ের সঙ্গে কথা বলে অপরাধ কোথায় হয়েছে তা খুঁজে বের করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। ঈদের ছুটি শেষে সকালে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, 8 দিন হাসপাতালে 6 শিশু মৃত্যুর ঘটনায় সরকার মর্মাহত। 6 জন মায়ের সঙ্গে কথা বলা হচ্ছে। একসঙ্গে 6 শিশু মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদন আগামী 3 জুন জমা দেয়া হবে বলেও জানান সাখাওয়াত হোসেন। আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি হয়েছে, তারাও দেখেছেন। 3 দিনের ভিতরে প্রতিবেদন দেওয়ার কথা ছিল, কিন্তু প্রতিবেদনটি আরও গতিশীল হওয়ার জন্য, আরও প্র্যাকটিক্যাল হওয়ার জন্য ওই বাচ্চাদের মায়েদের সাথে কথা বলা প্রয়োজন। আমরা কি কি কার্যক্রম করেছি, কিভাবে করতেছি ওনাকে অবহিত করেছি। ওনার আইনানুগভাবে যা উপদেশ আমাদেরকে দেওয়ার উনি আমাদেরকে উপদেশ দিয়েছেন। আমরা সেই উপদেশ মতো বাকি কাজগুলি করে যাব। 3 তারিখের মধ্যে আমরা প্রতিবেদন পাব। জনতুষ্টিবাদী সিদ্ধান্ত গ্রহণ করাটাই সরকারের একমাত্র কাজ নয়, সরকারের কাজ হচ্ছে দীর্ঘমেয়াদে সুশাসন বজায় রাখা বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সচিবালয়ে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। তিনি আরও জানান, 8 দিন হাসপাতালের অভ্যন্তরে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা হয়নি, তবে এক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করবে সরকার। আন্তর্জাতিক বাজারের সাথে তাল মিলিয়ে তেলের দাম বৃদ্ধি করা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, অন্যান্য দেশ সংকটকালীন সময়ে তেলের দাম বাড়ালেও বাংলাদেশ বাড়ায়নি। এটা খুবই দুঃখজনক এবং খুবই নিন্দনীয় এরকম ঘটনা। একে তো মাদক চক্র হলো সবচাইতে দেশের এখন বড় বড় অপরাধ চক্রের মধ্যে সবচেয়ে বড় অপরাধ চক্র। তদুপরি আবার এই অপরাধী চক্র যখন সাংবাদিকতার মতো এরকম একটি জরুরি গুরুত্বপূর্ণ পেশাদারদের উপর আক্রমণ চালায়, ঘটনাটা আমি তদন্ত করব, খবর নেব এবং সংশ্লিষ্ট মন্ত্রী হিসাবে নিশ্চয়ই মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবেন। আমিও ব্যক্তিগতভাবে তাকে অবহিত করব। কিছুটা বাধ্য হয়ে জ্বালানির দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। মধ্যপ্রাচ্য সংকট নিরসন হলে আবারও দাম সমন্বয় করা হবে বলে জানান তিনি। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা জানান প্রতিমন্ত্রী। আমরা তো আশাবাদী যে মিডল ইস্ট ক্রাইসিস অচিরেই রিজলভ হবে, এবং আমি খুব দায়িত্ব নিয়েই বলতে পারি
যদি গ্লোবাল প্রাইস মানে শার্পলি ডিক্লাইন করে, আমরাও খুব শার্পলি এটা অ্যাডজাস্ট করবার চেষ্টা করব। অতীতের অভিজ্ঞতাগুলো আমি এটুকু বুঝি যে মানুষের সুখকর না, মানে বাড়ে যেভাবে হয়তোবা সেভাবে কমে না। কিন্তু আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি, যেহেতু এটা নির্বাচিত সরকার, জনগণের প্রতি আমাদের একটি দায়বদ্ধতা রয়েছে, সেই দায়বদ্ধতার জায়গা থেকে জনগণের কষ্ট লাঘবের জন্য আমরা তড়িৎ সিদ্ধান্ত ইনশাল্লাহ দুপুর 3টায় কিন্তু আমরা বিদ্যুৎ বিভাগের সমস্ত দায়িত্বশীল ব্যক্তিবর্গকে নিয়ে কিন্তু আমরা বিদ্যুৎ ভবনে মিটিং করছি যে আমরা আসলে কি ফাইন্ডিংস হলো, ঈদের এই ছুটিটা আমরা মানুষকে কতটুকু কমফোর্ট দিতে পারলাম। সরকারকে বেকায়দায় ফেললে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হবে, গণতন্ত্রের কবর রচিত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। বিভেদ তৈরি হলে ফ্যাসিস্ট শক্তি সুযোগ পাবে, তাতে সবাই ক্ষতিগ্রস্ত হবে বলেও মন্তব্য করেন তিনি। দুপুরে নয়াপল্টনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক দোয়া অনুষ্ঠানে রিজভী আরও বলেন, আগ্রাসী শক্তির কাছে জিয়াউর রহমানের মতো প্রধানমন্ত্রী তারেক রহমানও মাথা নত করবেন না। রিক্সা শ্রমিক ভাইরা আছেন, অটো রিক্সা শ্রমিক ভাইরা আছেন, যারা ৫ই আগস্টে জুলাইয়ের আন্দোলনে আত্মহত্যা দিয়েছেন। আমি গেছি অনেকের বাসায়, তুষার তালিকা করেছে, সেগুলো নিয়ে আমরা গেছি, যতটুকু সম্ভব করেছি। আমার মনে হয় যারা মারা গেছেন সরকারের দিক থেকে তাদের ভাতা পাওয়ার কথা, যদি না হয় আন্দোলনের শহীদ রিক্সা শ্রমিক এবং অটো রিক্সা শ্রমিকের কোনো পরিবার যাতে না খেয়ে থাকে এবং সেই পরিবারের কোনো সন্তান যাতে শিক্ষার বাইরে না। দর্শক, সমসাময়িক বিষয় নিয়ে কথা বলছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। দুঃখিত, লাইভটি চালানো সম্ভব হয়নি, আমরা পরবর্তী সংবাদে চলে যাচ্ছি। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেয়ান পদত্যাগ করেছেন। সোমবার তিনি তার পদত্যাগপত্র জমা দেন। এদিন নিজ স্বাক্ষরিত পদত্যাগপত্র প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবর পৌঁছে দেন তিনি। পদত্যাগপত্রে দীপেন দেওয়ান উল্লেখ করেন, দায়িত্ব গ্রহণের পর হতেই তিনি শারীরিক নানা জটিলতায় ভুগছেন। বর্তমান সরকারের উন্নয়ন ও প্রশাসনিক কাজের গতিশীলতা বৃদ্ধির স্বার্থে তার বর্তমান পদ থেকে অব্যাহতি গ্রহণ করা আবশ্যক বলে মনে করেন তিনি। দীর্ঘ ১৯ বছর সরকারি চাকরি করার পর ২০০৫ সালে বিএনপির রাজনীতিতে সক্রিয় হন দীপেন দেওয়ান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙামাটি আসনে জয়লাভের পর মন্ত্রিসভায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পান তিনি। ঈদের আনন্দ, স্বজনদের সঙ্গে কাটানো কিছু স্মৃতি আর গ্রামের মায়া পেছনে ফেলে আবারও কর্মব্যস্ত জীবনে ফেরার পালা। ছুটি শেষেও রাজধানীমুখী মানুষের পদচারণায় সরগরম হয়ে উঠেছে বাস টার্মিনাল ও রেল স্টেশনগুলো। নির্বিঘ্নে রাজধানীতে ফিরতে পেরে সবার চোখে মুখে ছিল আনন্দের ছাপ। স্বপ্নবাবনীর রিপোর্টে বিস্তারিত। ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে ছিল উৎসবের আমেজ। পরিবারের সঙ্গে ঈদ উদযাপন শেষে এবার কর্মস্থলের টানে রাজধানীতে ফিরছেন মানুষ। সকাল থেকেই কমলাপুর রেল স্টেশন, বিমানবন্দর রেল স্টেশন, গাবতলী ও সায়দাবাদ বাস টার্মিনালে দেখা গেছে যাত্রীদের ভিড়। ট্রেনের জানালায় মুখ রেখে কেউ দেখছেন ফেলে আসা জনপদ, আবার বাসের সিটে বসে কেউ হিসাব করছেন আগামী দিনের কর্মব্যস্ততার। ঈদের আনন্দের রেশ থাকলেও বাস্তবতা বলছে ফিরতেই হবে কর্মস্থলে। সন্ধ্যা 7:30টায় গাড়ি আসার কথা ছিল রংপুর এক্সপ্রেস, সেই গাড়ি ছাড়লো রাত 12টায়। ভাড়া বেশি নাই ভোগান্তি হয়েছে, ট্রেন প্রায় 4 ঘন্টা প্লাস লেট ছিল। অনেক ভোগান্তি, একবারে লেট, এত 4 ঘন্টা 5 ঘন্টা লেট। ট্রেনের যে 4 ঘন্টা লেট, এটাতে বাচ্চা কাচ্চা নিয়ে অনেক কষ্ট হয়েছে আর কি। ট্রেন একটু ডিলে ছিল, এজন্য 3 ঘন্টা লেট হয়েছে, এটা একটা ঝামেলা ছিল। ফিরতি যাত্রা নির্বিঘ্ন রাখতে রেলওয়ে ও পরিবহন সংশ্লিষ্টরা নিয়েছেন বাড়তি প্রস্তুতি। বাস কাউন্টারগুলোতে রাখা হয়েছে অতিরিক্ত জনবল, এতে খুশি যাত্রীরা। সংশ্লিষ্টদের ধারণা আগামী 1-2 দিনে রাজধানীমুখী মানুষের চাপ আরও বাড়বে, তাই শেষ মুহূর্তের ভিড় সামাল দিতে প্রস্তুত রাখা হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা। সকাল থেকে যাত্রীর চাপ মোটামুটি ছিল, অফিস আদালত খুলছে, কিন্তু মানুষ এখনও অতটা চাপ বাড়েনি। আশা করি যে সামনে হয়তো 2-1 দিন আরও বাড়তে পারে। ফ্যামিলি স্কুল কলেজ বন্ধ আছে। ঈদের আনন্দ শেষে শুরু হচ্ছে কর্মব্যস্ত জীবন। স্মৃতিতে স্বজনদের সান্নিধ্য আর মনে নতুন উদ্যম নিয়ে রাজধানীতে ফিরছেন হাজারো মানুষ। শবনম অবনী, মাই টিভি, ঢাকা। দর্শক, এই মুহূর্তে ঢাকা রংপুর মহাসড়কের পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান।
মাহমুদুল, ঈদের ছুটি শেষে মহাসড়কের পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন আমাদের। জি সাবরিনা, ঈদ মোবারক। আপনাকে জানিয়ে রাখি যে আসলে এই উত্তরাঞ্চলের মানুষ নারীর টানে বাড়ি ফেরা এবং পরিবার পরিজনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে তাদের যে সেই পূর্বের পুরনো কর্মস্থলে ফেরার যে তাড়া, সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। যেহেতু ঈদের ছুটি শেষ, এ কারণে কিন্তু আসলে এই কর্মচাঞ্চলতা যে রাজধানীমুখী উত্তরাঞ্চলের মানুষের কিন্তু আসলে যে যাবার যে প্রক্রিয়া, সেটি কিন্তু আমরা দেখেছি। এবং এই উত্তরাঞ্চলের মানুষ বিশেষ করে তাদের কিন্তু প্রধান যানবাহন বাস যুগে কিন্তু এই অঞ্চলের মানুষ কিন্তু তারা আসলে কর্মস্থলে ফেরা শুরু করেছে। এবং এই ঈদকে ঘিরে আপনারা দেখেছেন যে আমরা জানি যে বিগত সময়ের তুলনায় এবারে অনেকটাই বলা যায় যে ভোগান্তি কম ছিল। তারপরেও যারা রংপুর অঞ্চল থেকে যারা ঢাকামুখী যাচ্ছেন, তারা কিন্তু যেটি বলছেন যে অনেক ক্ষেত্রে কিন্তু বিশেষ করে যে অনেক বাস কাউন্টারে কিন্তু তাদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে, সেটি কিন্তু অভিযোগ করছেন। এবং সড়কে যে যানবাহন যে চলাচল এবং যানজটের যে সম্ভাবনা ছিল, সেটি কিন্তু আসলে 4 লেন উন্নতি হওয়ার কারণে কিন্তু সেখানে যে যানজটের আশঙ্কা, সেটি কিন্তু অনেকটাই নেই বললেই চলে। তবে সব মিলে যদি বলা যায় যে উত্তরাঞ্চলের মানুষ তারা কিন্তু এই যে ঈদের আনন্দ তাদের পরিবার পরিজনের সাথে ভাগাভাগি শেষে তারা কিন্তু যে বিশেষ করে ঢাকা রংপুর মহাসড়কের যে বিভিন্ন যে বাস স্ট্যান্ডগুলো রয়েছে, বিশেষ করে কামারপাড়া রংপুর বাস টার্মিনাল, এরপরে মিঠাপুকুর বাস স্ট্যান্ড, এরপরে পীরগঞ্জ বাস স্ট্যান্ড, এরপরে ধারাবাহিকভাবে কিন্তু আসলে রংপুর অঞ্চলের মানুষ তারা কিন্তু এখন অপেক্ষা রয়েছেন যে কাঙ্ক্ষিত তাদের যে বাসে উঠে তারপরে কিন্তু তারা কর্মস্থলে ফিরবেন, সেই ব্যস্ততায় কিন্তু আসলে তারা রয়েছে। এবং এখানে সড়কে মহাসড়কগুলোতে কিন্তু আসলে শৃঙ্খলা ফেরাতে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিন্তু তৎপর রয়েছে, যাতে করে কোনোভাবেই যারা এই ঈদের আনন্দ ভাগাভাগি শেষে তারা কর্মস্থলে ফিরবে তারা যেন কোনোভাবেই ভোগান্তির শিকার না হন, কোনোভাবে হয়রানির শিকার না হন, সে বিষয়ে কিন্তু কঠোর নজরদারি কিন্তু তারা বাড়িয়েছেন। এবং যেহেতু এখন দুপুরের সময়, এখন যাত্রী অনেকটাই কিন্তু স্ট্যান্ডগুলোতে কম, এবং সন্ধ্যার পরে কিন্তু আমরা দেখছি যে আসলে ঈদের ছুটি যেহেতু শেষ, সেই কারণে কর্মে ফেরার যে ব্যস্ততা সেটি কিন্তু পার করছে এখানকার মানুষজন। এবং ঈদ অনেকটাই, যদি ঈদের যে এবার আনন্দ অনেকটাই কিন্তু মলিন হয়ে গিয়েছিল ঈদের দিন থেকে যে বৃষ্টিপাত, সেটি কিন্তু রংপুর অঞ্চলে হবার কারণে কিন্তু আসলে তারা যে ঢাকা থেকে অনেক শ্রম, বিশেষ করে আমরা দেখেছি যে যারা বিশেষ করে শ্রমিক রয়েছে, বিভিন্ন কলকারখানা শ্রমিক রয়েছে, গার্মেন্টস শ্রমিক রয়েছে, তারা কিন্তু এই ঈদের অপেক্ষায় কিন্তু পরিবার পরিজনের সাথে যে ঈদের আনন্দ ভাগাভাগি করবে, সে কারণে কিন্তু তারা এই উত্তরাঞ্চলে কিন্তু নারীর টানে বাড়ি ফিরে প্রিয়জনদের এই যে কটা দিনের আনন্দ ভাগাভাগি শেষে কিন্তু তারা কর্মস্থলে ফিরে যাচ্ছে। তাদের মুখগুলো কিন্তু অনেকটাই মলিন হয়ে পড়েছে, কারণ দীর্ঘ সময় এই যে দীর্ঘ সময় কিন্তু যে এই ঈদের আনন্দ, বিশেষ করে যে সপ্তাহব্যাপী যে ঈদের আনন্দ, সেটি পরিবার পরিজনের সাথে ভাগাভাগি শেষে কিন্তু তারা কর্মস্থলে যাবার সময় কিন্তু আমরা অনেক যাত্রীর সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে কর্মের তাগিদে এই অঞ্চল ছেড়ে চলে যেতে হয়, এখানে আপনজনকে রেখে যেতে হয়, বাবা মা ভাই বোন যারা রয়েছে, স্ত্রী সন্তান, তাদেরকে রেখে কিন্তু আসলে কর্মস্থলে যেতে হবে। এটি কিন্তু আসলেই তারা যেটি বলছেন যে তারা তাদের কর্মে যোগ দিয়ে তারপরে যে পরিবার পরিজন নিয়ে তারা ভালো থাকবার যে প্রচেষ্টা, সেটি কিন্তু চালিয়ে যাচ্ছেন। এই ছিল সাবরিন আমার কাছ থেকে রংপুর মহাসড়কে আজকের ঈদ যাত্রা নিয়ে, যে মহাসড়কে উত্তরাঞ্চলের মানুষ বাড়যোগে তারা কর্মে ফেরা শুরু করেছে এবং রাজধানীমুখী মানুষের চাপ নিয়ে সর্বশেষ পরিস্থিতি। মাহমুদুল, আপনাকে ধন্যবাদ। নাটোর বগুড়া মহাসড়কে সিংড়া উপজেলার বন্দর আমতলা এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের 3 আরোহী নিহত হয়েছেন। সকাল 6:10 দিকে এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সূত্রে জানায়, সকালে বন্দর আমতলা এলাকায় একটি দ্রুত গতির ট্রাকের সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং এর 2 আরোহী মুক্তার হোসেন ও জীবন ঘটনাস্থলে নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে গুরুতর আহত সাইফুল ইসলামকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ঈদুল আজহা শেষে রাজধানী ঢাকায় কর্মস্থলে ফিরছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের হাজারো মানুষ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাজবাড়ী দৌলতদিয়া ঘাটে যাত্রী ও যানবাহনের চাপ বৃদ্ধি পায়। বিআইডব্লিউটিসি জানিয়েছে, যাত্রী ও যানবাহনের পারাপারে দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে বর্তমানে 15টি ফেরি চলাচল করছে।
ঈদযাত্রায় যাত্রী সেবা ও শৃঙ্খলা নিশ্চিত করতে সকালে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট পরিদর্শন করেন রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভিন। এ সময় তিনি বলেন, ঘাট ও বাস কাউন্টার কেন্দ্রিক অভিযোগগুলো প্রশাসন ব্যবস্থা নিয়েছে। মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি জরিমানা ও সচেতনতামূলক কার্যক্রম চলছে। আমাদের কাছে যেসব অভিযোগ ছিল ঘাট কেন্দ্রিক এবং বাস কাউন্টার কেন্দ্রিক, আমরা প্রতিটি ক্ষেত্রে ব্যবস্থা নিয়েছি। মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে এবং প্রয়োজনীয় জরিমানা করা হচ্ছে এবং আমরা সচেতন করছি পাশাপাশি জনগণকে এবং যারা বাস লঞ্চ মালিক সমিতির লোকজন আছেন এবং পরিবহন শ্রমিক আছে সকলকে আমরা সচেতন করছি। সকলের সহযোগিতায় আমরা আশা করছি যে আমাদের সকল মানুষ নির্বিঘ্নে তাদের কর্মস্থলে পৌঁছতে পারবে। ঈদে ভারতীয় গরু না আসায় দেশে কোরবানির পশুর ভালো দামে বিক্রি করা লাভবান হয়েছে ব্যবসায়ীরা। তবে সরকারের বেঁধে দেয়া দামে চামড়া কিনে বিপাকে পড়েছেন ক্ষুদ্র ও মৌসুমী ব্যবসায়ীরা। ময়মনসিংহের বৃহত্তম চামড়ার বাজার শম্ভুগঞ্জ নগরীর শেহুরা চামড়ার গুদামে এবার ব্যবসায়ীদের কণ্ঠে হতাশা ছুটছিল। কিন্তু রাজধানীর চামড়া ব্যবসায়ী ও ট্যানারি মালিকদের সিন্ডিকেটের কারণে ক্ষুদ্র মৌসুমী ব্যবসায়ীরা চামড়া নিয়ে বিপাকে পড়েছেন। সাইফুল ইসলামের তথ্যচিত্রে সাইদুর রহমান আবিরের রিপোর্টে বিস্তারিত। বৃহত্তর ময়মনসিংহের শেরপুর, জামালপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ, টাঙ্গাইল এবং পার্শ্ববর্তী সুনামগঞ্জ জেলার বিভিন্ন এলাকা থেকে ক্ষুদ্র ও মৌসুমী ব্যবসায়ীরা গ্রাম ও শহর থেকে চামড়া কিনে বিক্রি করতে নিয়ে আসেন শম্ভুগঞ্জ বাজারে। এই বাজার থেকে চামড়া কিনতে রাজধানীর ব্যবসায়ী ও ট্যানারি মালিকরা ছুটে আসেন। প্রতি বছরই কোরবানির পর এই বাজার জমজমাট থাকলেও এবার চিত্র ভিন্ন। রাজধানীর ব্যবসায়ী ও ট্যানারি মালিকদের সিন্ডিকেটের কারণে চামড়া কেনাবেচায় ধস নেমেছে। সিন্ডিকেট করে ট্যানারি মালিকরা চামড়া কিনে পরে আমগো সরকারি রেট পাই না। আমরা বহুদিন ধরে ব্যবসা বাণিজ্য করতেছি, আমরা বিড়া নাই বাড়ি নাই সব কিছু বেচে কিনে আমরা নিঃস্ব হয়ে গেছি গা। আমরা যে দামে মাল কিনি সরকারি রেট অনুযায়ী মাল কেনার পর এর অর্ধেক দামও পাওয়া যায় না। সরকারের বেঁধে দেয়া দামে চামড়া কেনার পর পরিবহন ও শ্রমিকের মজুরি এবং লবণ সহ প্রতিটি চামড়া সংরক্ষণে 200 থেকে 300 টাকা খরচ হয়, অথচ এখন বিক্রি হচ্ছে 300 থেকে 500 টাকায়। একটাই দাবি, যাতে সিন্ডিকেট ভাঙ্গিয়া সিন্ডিকেট মুক্ত করিয়া এই চামড়ার ব্যবসাটা যাতে আবার সচ্ছল হয়, ঠিক হয়, এটাই সরকারের কাছে দাবি। সরকারের রেট দিচ্ছে একটা, আমরা ট্যানারের মালিক যারা বললেন তারা বলে সরকারের কাছে বেচেন যা। আমরা যে চামড়ার জিনিসপত্র ব্যবহার করি, যেমন ব্যাগ, জুতা, আরো বিভিন্ন আসবাবপত্র, ওগুলোর দাম কিন্তু ঠিকই বেশি, কিন্তু আমরা যখন চামড়া বিক্রি করতে যাই তখন আমাদের দাম সঠিক মূল্যটা আমরা পাই না। সম্ভাবনাময় চামড়া শিল্পকে বাঁচিয়ে রাখতে এবং ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের টিকিয়ে রাখতে চামড়া বেচাকেনায় সরকারের আশু হস্তক্ষেপ কামনা করছেন ক্ষুদ্র ও মৌসুমী ব্যবসায়ীরা। সাইদুর রহমান আবির, মাই টিভি নিউজ ডেস্ক।